আজকে আমরা শিখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? ত্রিকোণমিতি বলতে বোঝায় তিনটি কোণ বা তিনটি কোণের সমষ্টি। এক্স্যাক্টলি তিনটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। তো আমরা সবাই বুঝতে পারছি ভূমির উপর একটা লম্ব হয়েছে আর ভূমি বরাবর, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ বাকি দুইটা কোণ হয়তো 45-45 হতে পারে, 30-60 হতে পারে। তো সেদিকে আমরা যাব না, আমরা জানি যে তিন কোণের সমষ্টি কত, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমরা একটু কোণ সম্পর্কে জানি। কোণ মেইনলি কয় প্রকার? কোণ মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ। এখন তোমরা বলবা ভাই আমাদেরকে 6, 7, 4, 5 নিয়ে যাবেন নাকি? আমাদের জ্যামিতি আর ত্রিকোণমিতি শিখাবেন না? আমি আসলে ওগুলো আমরা কিছু শিখাবো। আমরা শিখাবো কি, আমরা জাস্ট রেঞ্জটা জানা থাকা লাগবে, কারণ অ্যাডমিশনও আমাদের কাজে লাগতে পারে, প্লাস এমসিকিউ তো আমাদের কাজে লাগতে পারে। তো জ্যামিতিক কোণ কিরকম হয়? ধরো একটা কোণ আঁকলাম, এটা ভূমি বরাবর একটা লম্ব আঁকলাম। ওকে, জাস্ট তোমরা বলবা যে ভাই এটা অলমোস্ট 45 ডিগ্রির মতো। ওকে, এটা 45 ডিগ্রির মতো দিলাম। দেখ, তো এই যে ভূমি বরাবর 0 ডিগ্রি হতে একটা কোণ হয়েছে, তো এটা এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো, এরকম হইতে পারতো। তো এই কোণটা সেটা কি 0 ডিগ্রি বড় হয়, 360 ডিগ্রি ছোট হয়? তাহলে সেটা অবশ্যই কি 0 থেকে 360 এর মধ্যে থাকতেছে। তাহলে জ্যামিতিক কোণের আমরা রেঞ্জটা পাচ্ছি, হচ্ছে রেঞ্জটা পাচ্ছি 0 ডিগ্রি থেকে থিটা বড় হচ্ছে বা সমান হচ্ছে এবং 360 ডিগ্রি সমান হচ্ছে। জাস্ট আমাদের এতটুকু মান জানা লাগবে। এবার আসে ত্রিকোণমিতিক কোণে আমরা কিভাবে করি? চতুর্ভাগ অনুযায়ী। আমরা জানি প্রতিটা কোণ সমকোণ এবং প্রতি চতুর্ভাগে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তো আমরা যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরাই, তাহলে ঘুরালে একটা পুরো কমপ্লিট করে 360 ডিগ্রি হবে, দুইবার করলে 720, এরকম করে বাড়তেই থাকবে। আবার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে কি হবে? ইনফিনিটি হচ্ছে। তার মানে উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে আমার হচ্ছে প্লাস ইনফিনিটি, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি। তাহলে ত্রিকোণমিতিক রেঞ্জটা কত হচ্ছে? তাহলে ত্রিকোণমিতিক রেঞ্জটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে থিটা থেকে প্লাস ইনফিনিটি। এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক অনুপাতদ্বয়ের রেঞ্জ নির্ণয়। আচ্ছা, রেঞ্জ নির্ণয় বলতে আমরা কি বুঝি? জাস্ট ওই মানটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা কতটুকু। তো সাইন থিটার সর্বোচ্চ মান আমরা সবাই জানি +1 এবং সর্বনিম্ন মান -1। তাহলে এখানে আমরা বলতেই পারি সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এবং কস থিটাও একই রকম। সাইনের রেঞ্জ যা, কসের রেঞ্জও তা। কেন? কারণ কস থিটার সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। তাহলে এটা আমরা লিখতে পারি -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এখন আমাদের হিসাব হচ্ছে কসেক থিটা পর্যন্ত। কসেক থিটা, সেক থিটা। ধরে আমরা সাইন কস শিখলাম, সেক আর কসেকের ক্ষেত্রে আমরা কি করব? পরে আমাদের টেন কট রয়েছে। তো কসেক থিটা ইকুয়াল টু আমরা কি জানি? কসেক থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি 1/sin থিটা। তো সাইন মানে বিপরীত, সাইনের পাশে একেবারে বিপরীত। তাহলে যেহেতু সাইন থিটা +1 থেকে -1 আর +1 এর মধ্যে এর মানটা, তাহলে cos থিটা হচ্ছে বিপরীত। তাহলে আমরা সংখ্যা রেখা স্থাপন করি, সংখ্যা রেখার দ্বারা বোঝানোর চেষ্টা করি। তাহলে সাইন আর cos এর রেঞ্জটা ছিল আমার এতটুকু, সাইন আর cos এর রেঞ্জটা ছিল এতটুকু। এখন যদি cos is equal to 1/sin থিটা, সাইন আর cos যদি একে অপরের বিপরীত, তাহলে সেটা কি -1 এর বিপরীত হচ্ছে এদিকে। তো এদিকে ভাই কত? -100, -200 না, আমার মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, তো মাইনাস ইনফিনিটি দিলাম। আবার একইভাবে +1 বিপরীত দিক হচ্ছে এদিকে, তাহলে যাচ্ছে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে -1 থেকে মাইনাস ইনফিনিটি, আর হচ্ছে +1 থেকে প্লাস ইনফিনিটি, হচ্ছে কসেক এর মান। তাহলে
তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান। আচ্ছা, এখন যে কসের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম থার্ড ব্র্যাকেট, তো এখানে কি থার্ড ব্র্যাকেট দিব না। সংখ্যা রেখায় আমরা জানি ব্যবধিতে কি শিখেছিলাম, ব্যবধিতে শিখেছিলাম যে সংখ্যা রেখায় বৃত্ত যার উপরে থাকবে সেখানে আমরা কি দিব, দিব থার্ড ব্র্যাকেট। আর ব্যবধিতে আমরা শিখেছিলাম ইনফিনিটি বরাবর কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট। পর আরেকটা কি জানি, আরেকটা আমরা সেম জানি হচ্ছে প্লাস ইনফিনিটি, প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো একইভাবে বৃত্ত, বৃত্ততে আমরা কি দিব, থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি বরাবর ফার্স্ট ব্র্যাকেট। কারণ আমরা এগুলো ব্যবহৃত এইসব প্রবলেম শিখে আসছি, যা সংখ্যা রেখার মধ্যে যেখানে বৃত্ত থাকে বা যেখানে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। এবং যেহেতু এই সংখ্যা ইনফিনিটি বরাবর যাবে, আমরা জানি না সেই সংখ্যাটা কত, তো সেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করতে হবে। আচ্ছা, এখন এইটুকু জিনিস আমরা কি এভাবে রেখে দিব না। এখন যেহেতু এটাও হচ্ছে কসেকের রেঞ্জ, এটাও কসেকের রেঞ্জ, তাহলে দুইটা আমরা একসাথে কিভাবে লিখতে পারি, একসাথে আমরা ইউনিভার্সাল বা ইউনিয়ন দিয়ে রাখতে পারি। তো আমরা আবার জানি যে sec θ = 1/cos θ, যেহেতু সাইনের রেঞ্জ কসের রেঞ্জ সেম, তাহলে কি সেকের ক্ষেত্রেও কি এই রেঞ্জটা একই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি আবার সেম ভাবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান ইউনিয়ন প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটি। এবার ভাই আসে আমরা টেইনার কট। টেইনার কট যে মানগুলো আছে এগুলো আমরা জানি যে সব বাস্তব সংখ্যার মধ্যেই থাকে, বলে যে রিয়েল নাম্বার। তাহলে টেন কট এর রেঞ্জটা হচ্ছে আমার সব কি রিয়েল নাম্বার। যদি আর পি স্পেসিফিক্যালি আমরা রেঞ্জটা নির্ণয় করতে চাই তাহলে কি লিখবো, জাস্ট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে টেন এর কট কি একে অপরের বিপরীত, তাহলে এটাও সেম হবে, রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এর মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টা অনুপাত রয়েছে সেগুলোর রেঞ্জ নির্ণয় করে ফেললাম। তো এখানে আমি একটা অনুপাত দ্বয়ের মধ্যে কোণ নিয়েছি কি থিটা, তো এখানে আমরা এ বি সি ডি যে কোনো কিছু ব্যবহার করতে পারি। আবার যদি আমি এখানে থিটাটা নাও দিতাম, শুধু সাইন লিখতাম, তাও আমার হতো, কারণ আমার অনুপাতটা হচ্ছে সাইন। আমি এখানে একটা কোণ ব্যবহার করেছি সাইন থিটা। তো আশা করি আমরা সবাই এই টপিকটা বুঝতে পেরেছি। এই বিষয়টি আমরা সবাই জানি। আর ত্রিকোণমিতি সম্পর্কে আমরা জানতে হলে অবশ্যই চতুর্ভাগ দ্বয়ে কোথায় কোন কোণ বসে বা কোন অনুপাত বসে আর কোথায় কোন চিহ্ন বসে স্থানাঙ্ক হিসেবে সেগুলো আমাদের জানা উচিত। এখন আমরা সবাই জানি প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস এক্স ওয়াই ভ্যালু প্লাস প্লাস বসে, এগুলো হচ্ছে স্থানাঙ্ক, মাইনাস প্লাস বুঝায় মাইনাস মাইনাস। থার্ড চতুর্ভাগ ফোর্থ চতুর্ভাগ হচ্ছে আমার প্লাস মাইনাস। এখন অনেকে আমাকে বলছে যে ভাইয়া আমি এটা মনে রাখতে পারি না, মুখস্থ করতে হয়। আচ্ছা, মুখস্থ ছাড়া আমরা কিভাবে শিখতে পারি সেটা একটু দেখে নিই। জিনিসটা হচ্ছে জাস্ট এরকম, আমরা জাস্ট চতুর্ভাগ তো সবাই বসাতে পারবো, এক্স ওয়াই এক্স প্রাইম, এক্স এর বিয়োগ এক্স প্রাইম, ওয়াই হচ্ছে ওয়াই প্রাইম। এখন অনেকের মনে থাকে না যে কোন চতুর্ভাগে কোন চিহ্ন বসবে, মানে এক্স ওয়াই চিহ্নটা। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে এক্স এক্স আছে কি নরমাল, জাস্ট যদি নরমাল থাকে আমরা পজিটিভ চিন্তা করবো, এবং যদি প্রাইম থাকে তাহলে নেগেটিভ চিন্তা করবো। তাহলে এক্স আছে পজিটিভ, তাহলে এখানে যদি একটা স্থানাঙ্ক হয় যে 5,6 5,6, তাহলে আমাদের কি হবে, এখান থেকে মূল বিন্দু বরাবর শূন্য থেকে আসবে, এই যে 5 এই ধরো 6 বিন্দুটা হচ্ছে আমাদের এখানে। তো এই যে 5,6 বিন্দুটা এখানে, তো এদিকে আমরা যাচ্ছি না, আমরা এই জিনিসটা সলভ করে দেখাচ্ছি। তো x হচ্ছে নরমাল, তার মানে হচ্ছে এর মান হচ্ছে প্লাস, এবং y হচ্ছে নরমাল, তাহলে এর মান হচ্ছে প্লাস। তাহলে এখানে আমরা x এর ভ্যালু পেলাম প্লাস প্লাস। আবার এখানে এসে দেখি যে x হচ্ছে প্রাইম, যেহেতু x প্রাইম আমরা আগেই বলেছি প্রাইম হলে মাইনাস ধরে নিব, তাহলে মাইনাস এবং প্লাস। এবং এখানে দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্ভাগে x ও মাইনাস y ও মাইনাস, মানে কি প্রাইম আছে, তাহলে আমরা কি করব x মাইনাস y প্রাইম আছে যেহেতু সেটাও মাইনাস। ওকে, তারপরে আমরা আসলাম চতুর্থ চতুর্ভাগে। এখানে কি এতটুকু পরে আমরা জাস্ট এতটুকু, তাহলে এখানে x হচ্ছে নরমাল, এটা দিব প্লাস, y প্রাইম এটা হচ্ছে যেহেতু প্রাইম তার মানে কি দিতে হবে নেগেটিভ মান। তাহলে আমরা খুব সহজেই মুখস্থ না করে এইভাবে এই পদ্ধতিতে মনে রাখতে পারি। আবার এখানে অনেকে বলছে যে ভাইয়া
আমার তো ভাই এই জিনিসটা মন থাকে না যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে। তো প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসের পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ। যদি কোনো অনুপাত ধরো কসটা আসলে তৃতীয় চতুর্ভাগে বসে তাহলে সেটা হবে নেগেটিভ। আবার কস আর সেক পজিটিভ। তো ভাইয়া আমার তো এটা মনে থাকে না, আমি কিভাবে শিখতে পারি? এটা শুধু দেখে নিই। আমরা মনে রাখবো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এটা আমরা সবাই বুঝি। কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে যেতে হবে। তাহলে আমরা মনে রাখবো এ এস টি সি, জাস্ট মনে রাখবো এ এস টি সি, এ এস টি সি। ওকে, এ এস টি সি দ্বারা কি বোঝাচ্ছে? এ দ্বারা বোঝাচ্ছে অল, সি দ্বারা বোঝাচ্ছে সাইন, আর সাইনের বিপরীত কি? কসেক। টি দ্বারা বোঝাচ্ছে টেন, টেনের বিপরীত কি? কট। সি দ্বারা বোঝাচ্ছে কস, কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে এ দ্বারা বোঝাচ্ছে কি আমার? অল। এস দ্বারা বোঝাচ্ছে কি? সাইন। আর সাইন যেহেতু হয়েছে সাইনের বিপরীত আমরা সবাই জানি কসেক, তো এটা হচ্ছে কসেক। টি দ্বারা হচ্ছে টেন, টেনের বিপরীত আমরা সবাই জানি কট। আর সি দ্বারা হচ্ছে কস, কস দ্বারা বলি কস, আর কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে এই যে যা অন্য চতুর্ভাগে বসছে তারা সেই চতুর্ভাগে শুধুমাত্র পজিটিভ হবে এবং বাকি চতুর্ভাগে তারা নেগেটিভ হবে। যদি টেন আমার চতুর্থ চতুর্ভাগে বসে তাহলে সেটা হবে নেগেটিভ, কারণ টেন শুধুমাত্র প্রথম চতুর্ভাগে পজিটিভ, কারণ এখানে অল, আর এখানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তো এই বিষয় নিয়ে আমরা কিছু ম্যাথ করলেই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখন এই দুটো বিষয় নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে না এবং কোনো জটিলতা সৃষ্টি হবে না। আচ্ছা, এখানে আমরা কোনো টাইপ 1 এ চলে আসছি। একটা ম্যাথ sin θ = 5/13 হলে এবং θ হচ্ছে সূক্ষ্মকোণ, কন্ডিশন দিছে θ হতে হবে সূক্ষ্মকোণ হলে tan θ cos θ এবং cos θ এর মান নির্ণয় করো। ওকে, ছোটবেলায় এরকম অঙ্ক থাকলে আমরা সহজে কি করতাম? অতিভুজ সমকোণী ত্রিভুজ অঙ্কন করতাম, তারপরে কি ভূমি লম্ব অতিভুজ যাই থাকবে মান বসাইতাম, তারপরে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র দিয়ে করে ফেলতাম। তো আমাদের প্রসেসটা ঠিক একই ভাবে, শুধুমাত্র একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা দেখে নিই। তো sin θ = 5/3, তো আমরা যেটা চিত্র যদি আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে তো আমার sin θ আমরা সবাই জানি কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে এখানে কোণ দিলে লম্ব বাইটা হচ্ছে এখানে, অতিভুজ হচ্ছে এখানে। তো 5 13 হইলে অপর বাহুটা হবে আমার 12, এটা আমরা নরমালি জানি। এখন যারা জানি না তারা কিভাবে করব? তারা জাস্ট করে নেবে যেভাবে। এখানে যদি আমি এ বি সি দেই তাহলে লিখবো এখন বা নাও লিখে কি এটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ কি করতে পারি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি আসে? ac² = ab² + bc²। এটা আমরা একবারই জানি, এটা 12, কারণ 5 12 13 মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা হয়। তাহলে ac² তো মান আছে, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে bc। তাহলে দরকার হচ্ছে শুধুমাত্র এতটুকু। তাহলে কি লিখতে হবে? ab² + bc² টাকে এই পাশে নিয়ে আসতে পারলে ac² টাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। তাহলে আমার দরকার যেহেতু bc, তাহলে এটা আছে প্লাস, এটা ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে ac এর মান হচ্ছে 13 আর ab এর মান হচ্ছে 5। তো 13² হচ্ছে 169 আর 5² হচ্ছে 25, তার মানে আসতেছে 144। আর এখানে হচ্ছে আমার বিসি স্কয়ার ছিল, তো স্কয়ারটা এই পাশে পাঠালে আমার কি হবে? রুট হবে। তাহলে বিসি এর মান হচ্ছে কত? 12। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বিসি এর মানটা বের করে ফেললাম। এখন এখানে যে sin θ প্লাস আছে, যদি মাইনাস থাকতো সেই ক্ষেত্রেও আমাদের কি শুধুমাত্র আমি মানটা নিতাম, কখন চিহ্নটা নিব না। চিহ্নটা নিলে আমাদের একটু ভেজালে করতে হবে, কারণ সাইন আমরা জানি শুধুমাত্র প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকি প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ এবং বাকি চতুর্ভাগে সাইন নেগেটিভ। যদি মাইনাস আসতো তাহলে অবশ্যই সাইন তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে বসতো। এখন বসে আমাকে tan θ এর মান বের করতে বলেছে। ওকে, tan θ দিলাম। তো আমরা কি করি? অতি উৎসাহী হয়ে tan θ করব কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 5/12 দিয়ে ফেলি। তো আমরা খেয়াল করি না যে সাইন কোন চতুর্ভাগে আছে বা কোন চতুর্ভাগের কথা বলা হয়েছে। তো এখানে প্লাস এখানে 5/12 ঠিক আছে। তো আমার এখানে শর্তটাও দেখতে হবে যে থিটা কি বলছে। এখানে বলছে থিটা সূক্ষ্মকোণ, কোনো শর্ত দেয়নি। তো থিটা সূক্ষ্মকোণ মানে কি? থিটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে থিটার মানটা, তাহলে এখানে আমরা 90 খেয়াল করি কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে, কারণ থিটা সূক্ষ্মকোণ প্রথম চতুর্ভাগে, কারণ 0 থেকে
0 থেকে 90 এর মধ্যে হয়, যেহেতু এখানে 0 থেকে 90 এর মধ্যে, তার মানে এখানে কি আছে অল পজিটিভ, তাহলে সবাই পজিটিভ হইলে জাস্ট এখানে প্লাস হবে। তো প্লাস চিহ্ন যেহেতু আমার দেওয়া লাগে না, তাহলে এখানে আর দেওয়া লাগতেছে না। 10 cos থিটা আমরা সবাই জানি কি, খেয়াল করি cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কত হবে 12/13। তারপরে হচ্ছে cosec থিটা হচ্ছে কি sin থিটার উল্টাটা, sin থিটা হচ্ছে 5/13 আছে, 13/5 বসাই দিই। এইভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। এখন আমরা আরেকটি অঙ্ক সমাধান করি। দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু -5/30 এবং পাই থেকে থিটা বড় এবং থিটা থেকে 3π/2 বড়। এখানে থিটার মানটা 70 মন দিয়েছে, হলে এইগুলোর মান নির্ণয় করো। তো এখানে আমরা আগে বললাম যে চিহ্ন থাকলে চিহ্নটা আমরা কাউন্ট করবো না, চিহ্নটা হচ্ছে আমার কি, যেহেতু সাইন মাইনাস আছে তার মানে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় পদে অন্য কোনো চতুর্ভাগে আছে। তো আমাদের কাজ কি, আমরা যে প্রসেসটা দেখেছিলাম পিথাগোরাস উপপাদ্যে সেইভাবে যদি বের করি তাহলে 12 হবে, অথবা আমরা মনে রাখতে পারি 5, 12, 13 মিলে একটা কি হয়, সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তো এখন সাইন আছে 5/13, তো এই অনুযায়ী আগে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তার আগে আমরা একটু খেয়াল করি। তো আমাকে বলছে টেন থিটা, কসেক থিটা, কস থিটার মান নির্ণয় করো। তো পাই মানে কত আমরা সবাই জানি 180, থিটা 180 থেকে মানটা বড় হচ্ছে এবং 3π/2। এখন 3π/2 বলতে কি বুঝাইছে ভাই, 3 × 180/2 তোমরা করতে হবে 90, কত হয় 3 × 27 মানে 270। তার মানে 180 থেকে 270 এর মধ্যে মানগুলো হবে, 180 থেকে 270 এর মধ্যে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এই প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ 180, তাহলে 180 থেকে 270 মানে তৃতীয় চতুর্ভাগের মধ্যে যারা থাকবে তারাই শুধুমাত্র, দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগের মধ্যে যারা থাকবে তারাই শুধুমাত্র পজিটিভ হবে এবং এর বাইরে যারা থাকবে তারা নেগেটিভ হবে। এখন আসি মান নির্ণয়ের ক্ষেত্রে। টেন থিটা, আমরা আবার বলি, সত্যটা আমাদের বলছে 180 থেকে থিটা বড় হবে এবং থিটা থেকে 270 ডিগ্রির মানটা হবে, মানে মানটা হবে আমার 180 থেকে 270 এর মধ্যে। দেখে দাও, তাহলে আমার দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগের মধ্যে একটু খেয়াল করি। আচ্ছা না, এতটুকু আমার 180 হয়, হ্যাঁ, তাহলে এখান থেকে বড়, এখান থেকে ছোট, তাহলে আমার মানটা হবে, যে মানগুলো আসবে সেগুলো অবশ্যই তৃতীয় চতুর্ভাগের সমর্থন করবে, কারণ এগুলো সব 180 থেকে 270 এর মধ্যে। আচ্ছা 180 থেকে 270 এর মধ্যে শুধুমাত্র টেনের কট। এখন এখানে টেনের কট বাদে যা থাকবে সব নেগেটিভ হবে, শুধুমাত্র টেনের কটই পজিটিভ হবে। তো আমরা টেন থেকে আনি, তো টেন থেকে হলো কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূমি 5/12, তো টেনটা কি হবে পজিটিভ হবে। এখন আমাদের বের করতে বলছে cos থিটা ইকুয়াল টু কি, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে 12/13, তো এখন 12/13 লিখলাম। এখন যে আমাদের শর্ত দেওয়া আছে থিটার মান হচ্ছে 180 থেকে 270, 180 থেকে 270 এর মধ্যে শুধু হচ্ছে টেন আর কট। তো যেহেতু cos আমাদের নেই, 70 থেকে 270 এর মধ্যে পড়ে না, বা তৃতীয় সূত্র বাই cos নেগেটিভ, কারণ টেন আর কট শুধুমাত্র পজিটিভ, যেহেতু আমার এখানে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। আবার cos এর ক্ষেত্রে আসি, cosec থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র পজিটিভ, তৃতীয় আমাদের সত্যের কথা বলছি তৃতীয় চতুর্ভাগে, যেহেতু সত্য আমার তৃতীয় চতুর্ভাগে, তাই cosec থিটাও কি হবে নেগেটিভ হবে। তাই cosec থিটা হচ্ছে sin থিটার উল্টাটা, তাহলে 13/5 নিয়ে আসি। এখন যদি আমরা আরো কিছু বের করে দেখাই, cot থিটা দেখাই, তো cot থিটা গুলো জানি কি ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি আছে 12, লম্ব আছে 5, তাহলে cot থিটা কি, cot থিটা হচ্ছে এই সত্যকে সমর্থন করতেছে, cot থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং তৃতীয় চতুর্ভাগে cot পজিটিভ, সেহেতু এখানে পজিটিভ হবে। কারণ আমরা আশা করি এই ধরনের শর্ত দেওয়া থাকলে ম্যাথগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে tan থিটা ইকুয়াল টু 4/3 হলে পাই থেকে থিটা বড়, 3/2 হলে 3π/2 হলে cosec থিটার মান কত। তো একটু আগে আমরা যেভাবে করে আসলাম tan থিটা 4/3 আছে, ওকে tan থিটা 4/3 আছে আমরা বসেছি লম্বাই ভূমি, তো অতিভুজের মানটা আমরা কিভাবে বের করতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, অথবা 3, 4, 5 মিলে আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা আমরা মনে রাখতে পারি। তাহলে সহজে বলে দিলাম যে এটা হচ্ছে 5, আর আমরা যারা না পারবো তারা অবশ্যই পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে বের করে নিব, অথবা এভাবে করা যাচ্ছে, যেহেতু লম্বার ভূমির মান দেওয়া আছে 4 স্কয়ার আর 3 স্কয়ার কত 25 কে রুট করলে আসে 5,
শর্তটা হচ্ছে পাই থেকে থিটা 3π/2। একটু আগে আমরা এরকম একটা ম্যাথ করেছি এবং শর্তটার মান আমরা পেয়েছি কত 270 ডিগ্রি। 3 নং 27 270 ডিগ্রি। 270 ডিগ্রি হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। 270 ডিগ্রি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো তৃতীয় চতুর্ভাগে tan এর কট পজিটিভ, তাহলে tan যে 4/3 আছে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এখন আমার কাছে চেয়েছে cosec থিটা। তো cosec থিটা কি তৃতীয় চতুর্ভাগে আছে? নাই। তাহলে cosec থিটা তৃতীয় চতুর্ভাগ অনুযায়ী থিটা শর্ত অনুযায়ী নেগেটিভ। তাহলে cosec থিটা আছে হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে। তো এই যেহেতু আমাকে কথা বলছে তৃতীয় চতুর্ভাগ নিয়ে, তো তৃতীয় চতুর্ভাগে cosec থিটা নেগেটিভ। তাহলে আমার cosec থিটার মানটা আসবে এরকম, cosec থিটা ইকুয়াল টু, যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস, এবং cosec থিটা ইকুয়াল টু আমরা কি জানি sin থিটা বিপরীতটা। sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, cos থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব 5/4। আশা করি এই ধরনের শর্ত নিয়ে আমাদের আর খুব তেমন একটা ঝামেলা হবে না। এখন আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে বলছে 0 ডিগ্রি থেকে থিটা সমান বা বড় এবং π/2 থেকে থিটা সমান বা ছোট। এর মানে আমরা কি বুঝতে পারছি যে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোন কোণ থাকে? সূক্ষ্মকোণ থাকে। তাহলে আমাকে বলছে sin থিটা ইকুয়াল টু হাফ এবং বলছে cos 2 থিটা নির্ণয় করো। তো বললো ভাইয়া আমার যদি cos থিটা থাকতো, একটা কথা ছিল আমরা আগের মতো করে ফেলতাম, কিন্তু এখন আমার আছে cos 2 থিটা। আচ্ছা, এখানে কোনো সমস্যাই না। cos 2 থিটা হচ্ছে সূত্র, cos 2 থিটা 4টা সূত্র আছে। তো এখন আমরা কোনটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের মুখ্য কাজ। যেহেতু আমাকে বলছে এটা থিটা সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ হচ্ছে প্রথম চতুর্ভাগে। যেহেতু প্রথম চতুর্ভাগে সেহেতু এখানে cosটাও কি হবে? পজিটিভ হবে। তাহলে নেগেটিভ পজিটিভ নিয়ে এখন আমাদের চিন্তা নেই। তাহলে cos 2 থিটার আমরা কোন সূত্রটা ব্যবহার করব? cos 2 থিটার 4টা সূত্র আছে। তো এখন আমার যেহেতু মান দেওয়া আছে sin, তাহলে আমরা কি জানি cos 2 থিটা ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার থিটা। এই সূত্রটা ব্যবহার করে ফেলব। তাহলে 1 - 2 sin এর মান হচ্ছে হাফ ইনটু হাফ স্কয়ার। তাহলে 1 কত আসতেছে 2 × 1/4। তো 2 2 কাটলে কত আসে 1 - হাফ। তারপর লসাগু করলে লসাগু আছে 2 আর 1/2, এখানে আসছে 2 - 1, আলটিমেটলি হাফ, রেজাল্ট হচ্ছে হাফ। এটাই আমাদের কি অ্যানসার। আশা করি এই ম্যাথটা খুব সহজে বুঝে গেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে cos থিটা ইকুয়াল টু 12/13 হলে tan 2 থিটার মান কত? আচ্ছা, বাট এখানে tan 2 থিটা আছে, তো আমরা সবাই tan 2 থিটার কোন সূত্র ব্যবহার করব? tan 2 থিটা ইকুয়াল টু ব্যবহার করব কি? ব্যবহার করতে পারি কি সেটা আমরা পরে দেখি। আগে আমরা শিখতে হবে cos থিটা ইকুয়াল টু 12/13 আছে, এটা কোন চতুর্ভাগে আছে? cos থিটা 12/13। তো cos থিটা এখানে কোনো শর্ত আমাকে দেয়নি, থিটার কোনো শর্ত আমাকে দেওয়া হয়নি। তাহলে cos থিটা চতুর্ভাগটা খেয়াল করি। cos থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তাহলে দ্বিতীয় আর তৃতীয়ের জন্য কি থাকতেছে? নেগেটিভ থাকতেছে। তাহলে এখন যে tan থিটা যে আমাদের যে cos এর মানটা আছে, tan থিটার সূত্র যদি আনি তাহলে লিখতে পারি 2 tan থিটা ইজ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার থিটা। তাহলে আমার tan থিটার মানটা লাগবে cos থেকে খুব সহজেই আমরা চিত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। cos থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ। তাহলে এখানে আমার হবে অবশ্যই 5, কারণ প্রিভিয়াস আমরা কয়েকটা অঙ্ক করে আসছি, এতক্ষণ আমাদের আইডিয়া হয়ে গেছে যে 5 12 13 মিলে একটা চতুর্ভুজ হয়। তাহলে এখানে হবে 5। আর যদি না সমস্যা বের করতে, তাহলে আমরা কি করব? অতিভুজ থেকে ভূমি স্কয়ার মাইনাস করে দেব। 13 স্কয়ার থেকে 22 স্কয়ার মাইনাস করলে আসে 25, 25 থেকে রুট করলে আসে 5। ওকে 5। তাহলে এখান থেকে আমি যদি tan থিটার মানটা লিখি, tan থিটার মানটা, tan থিটার হলো লম্ব বাই ভূমি, তাহলে কত? লম্ব বাই ভূমি। ওকে, তো এখন যেহেতু tan থিটা cos থিটা বলে নাই কোন চতুর্ভাগে বসবে, তো আমরা জানি যে cos থিটা বসে হচ্ছে চতুর্ভাগে পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, এবং বাকি দুই চতুর্ভাগের জন্য cos নেগেটিভ। তাহলে cos তো নেগেটিভও বসতে পারতো। তো যেহেতু আমাদের জানা নেই এবং tan তৃতীয় চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে পজিটিভ, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে একটা প্লাস আর মাইনাস দিতে হবে। তাহলে এখন আমরা কয়টা মান পেলাম? tan এর দুইটা মান পেলাম। তো tan এর দুইটা মানের জন্য আমরা এখানে বসাবো। আমরা কি করতে পারি? একবার প্লাসের মান দিয়ে বসাবো এবং আরেকবার মাইনাসের মান দিয়ে বসাবো। তাহলে tan 2 থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 হলে tan 2 থিটা কত? কত? 2 × tan থিটা। তো 2 × tan থিটা মান কত? 5/12। 5/12। তো
তাহলে 1 মাইনাস কত 10 স্কয়ার থিটা 10 স্কয়ার থিটা 5/12 স্কয়ার। ওকে, তাহলে এখানে যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে কত আসতেছে নিচে, উপরে আসতেছে 5, নিচে আসতেছে 6। ওকে, পরে আমার কি করা যায়, 5 স্কয়ারে 25, 12 স্কয়ারে 144। তাহলে কত আসতেছে, উপরে আমার 5/6 থাকতেছে, আর এখানে কত লসাগু যদি করে ফেলি তাহলে 144 থেকে বাদ যাবে 25 আর 144। আমার আসতেছে হচ্ছে 5/6 আর 144 থেকে 25 বিয়োগ করলে আমার আসতেছে 119। 119/144। তো আমরা কি দুটো ভগ্নাংশ মাঝখানে ভাগ আছে, তো আমরা অবশ্যই কি করতে পারি, গুণ করতে পারি, এবং গুণ করলে আমার কি হবে, ভগ্নাংশ যে পরেরটা আছে বা দ্বিতীয়টা আছে সেটা কি হয়ে যাবে, উল্টিয়ে যাবে। তো 6 দিয়ে 144 ভাগ করা যায়, তাহলে 6 দিয়ে 144 ভাগ করলে কত হয়, আমরা করতে পারি কত আসে 24। তাহলে এখানে আমরা করতে পারি যেহেতু 5/19 বা করা যায় না, তাহলে 24 আসে, তাহলে 5/24 কত, 5/20 আমরা 100, 5/24 120, তাহলে আস্তে আস্তে আমরা 120/119। তো একইভাবে যদি আমি মাইনাসের মানটা নেই তাহলে অবশ্যই আমার কি আসবে, মাইনাস 120/119 আসবে। তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। তো নেগেটিভের ক্ষেত্রে তোমরা যাচাই বাছাই করে নেবে। আমার মতে রেজাল্টটা আসবে, ফাইনাল রেজাল্টটা আসবে 10 to the মান প্লাস মাইনাস 120/119। ফাইনাল রেজাল্টটা এটা আসার কথা। যেহেতু আমি একবার পজিটিভ দিয়ে করে দেখিয়েছি, এবার তোমরা নেগেটিভ দিয়ে করে দেখবে যে অ্যান্সারটা কি সেম আসে কিনা। নেগেটিভ অ্যান্সার করার পরে তারপরে মিলিয়ে দেখবে যে এই মানটা সঠিক কিনা।